গুড মর্নিং ফ্রেন্ডস, জিকো দীপঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেটি তোমাদের আপকামিং এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আজ টপিকটা হচ্ছে ইতিহাসের উপরে রয়েছে। তো ইতিহাসের মোস্ট ইম্পর্ট্যান্ট 20টি কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। তো প্রথম কোশ্চেন হচ্ছে, প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? নিচের অপশানগুলির মধ্যে কে ছিলেন প্রথম জৈন তীর্থঙ্কর? তো আমাদের এখানে উত্তর হবে ঋষভ। ঋষভ ছিলেন প্রথম জৈন তীর্থঙ্কর। প্রথম জৈন তীর্থঙ্কর ছিলেন ঋষভ বা ঋষভনাথ। ঋষভনাথ। আচ্ছা, দ্বিতীয় জৈন তীর্থঙ্কর কে ছিলেন সেটি একটু খেয়াল রাখতে হবে। সেটি হচ্ছে অজিতনাথ। আর তোমাদের খেয়াল রাখতে হবে 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ এবং 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। তো প্রশ্ন কিন্তু এই চারটের ভিতর থেকে আসে। প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ, দ্বিতীয় তীর্থঙ্কর ছিলেন অজিতনাথ, 23তম ছিলেন পার্শ্বনাথ এবং 24তম মহাবীর। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটি। তো জৈন ধর্মে একজন তীর্থঙ্কর হলেন একজন কি ত্রাণকর্তা এবং আধ্যাত্মিক শিক্ষক, যিনি জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়েছেন, যা মোক্ষ নামে পরিচিত। তো তীর্থঙ্কর শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। এটি গুরুত্বপূর্ণ কোশ্চেন যে তীর্থঙ্কর শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সংস্কৃত শব্দ থেকে এসেছে। তো এটি দুটি অংশ নিয়ে গঠিত। তীর্থ, যার অর্থ ফোর্ড, এবং কারা, যার অর্থ নির্মাতা, অর্থাৎ ফোর্ড মেকার, যার অর্থ ফোর্ড মেকার। তো এগুলি খেয়াল রাখবে। কোশ্চেন, সিল্ক রুট ভারতীয়দের জন্য উন্মুক্ত করেছিলেন নিচের অপশানগুলির মধ্যে কে? না, এখানে উত্তর হবে কনিষ্ক। কনিষ্ক সিল্ক রুট ভারতীয়দের জন্য উন্মুক্ত করেছিলেন। না, দ্বিতীয় শতাব্দীতে, যেটির সময়কাল হচ্ছে আনুমানিক 127 থেকে 150 খ্রিস্টাব্দে, কুষাণ রাজবংশের সম্রাট প্রথম কনিষ্ক, তিনি তার সামরিক, রাজনৈতিক এবং আধ্যাত্মিক কৃতিত্বের জন্যে বিখ্যাত ছিলেন। তো কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কুজুলা কথফিসেস। এটি কিন্তু অনেক পরীক্ষায় অনেকবার এসছে। কে? কুজুলা কথফিসেস। তো একজন বংশধর কনিষ্ক ব্যাকটেরিয়ার একটি সাম্রাজ্যে শাসন করতে এসেছিলেন, বা তারিম অববাহিকার তুরফান থেকে গাঙ্গেয় সমভূমিতে পাটলিপুত্র পর্যন্ত বিস্তৃত ছিল। তো তার সাম্রাজ্যের প্রধান রাজধানী ছিল গান্ধার, পুরুষপুরে। গান্ধারের পুরুষপুরে। কনিষ্কের রাজধানী কোথায়? পুরুষপুর। এটি কিন্তু প্রশ্ন অনেকবার এসছে। আরেকটি প্রধান রাজধানী ছিল কাপিসাই। তো তার বিজয় এবং বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা, সিল্ক রোডের উন্নয়নে এবং মহাযান বৌদ্ধ ধর্ম গান্ধার থেকে কারাকোরাম রেঞ্জ জুড়ে চীনে প্রেরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তো এগুলো খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, ভগবান বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোথায়? ভগবান বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কুশীনগরে। কুশীনগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কুশীনগর, যেটি কাইসা বা কাইসা বাজার নামেও পরিচিত। তো এটি কোথায়? না, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কুশীনগর জেলার একটি তীর্থস্থান শহর। তো এটি একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ তীর্থস্থান, যেখানে বৌদ্ধরা গৌতম বুদ্ধকে বিশ্বাস করে এবং মৃত্যুর পর পরিনির্বাণ লাভ করে। তো এগুলি খেয়াল রাখবে। পরে কোশ্চেন, বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত? বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত? তো আমাদেরকে উত্তর হবে থাঞ্জাভুর বা তাঞ্জাভুরে অবস্থিত। বৃহদেশ্বর মন্দির, যাকে রাজরাজেশ্বর বা পেরুভুদাইয়ার কোভিলও বলা হয়। কী কী নামে পরিচিত? রাজরাজেশ্বর মন্দির বা পেরুভুদাইয়ার কোভিল মন্দিরও বলা হয়। এটি ভারতের তামিলনাড়ু তাঞ্জাভুরে অবস্থিত একটি হিন্দু মন্দির।
বৃহদেশ্বর মন্দির। তো খেয়াল রাখবে। পরের কোশ্চেন, কোন কুষাণ শাসক বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন? কোন কুষাণ শাসক? কুষাণ শাসক অবশ্যই ওখানে উত্তর সহজ আছে, কনিষ্ক। কনিষ্ক হচ্ছে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা গ্রহণ করেছিলেন। পরের কোশ্চেন, কৈবল্য কোন ধর্মের সাথে যুক্ত? কৈবল্য, কৈবল্য হচ্ছে জৈন ধর্মের সাথে যুক্ত। পরের কোশ্চেন, নিচের কারা তাদের মুদ্রায় তাদের সঙ্গীতের প্রতি যে ভালোবাসা সেটি প্রকাশ করেছেন? তো উত্তর হবে গুপ্তরা সঙ্গীতের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তাদের মুদ্রায়। গুপ্তের তৈরি করা স্বর্ণ মুদ্রা প্রচুর পরিমাণে দিনার নামেও পরিচিত। তো মুদ্রাগুলি বিভিন্ন ভঙ্গিতে শাসকের ছবি দিয়ে চিত্রিত করা হয়েছে। কিছু মুদ্রায় সমুদ্রগুপ্তকে বীণা বাজানো দেখা গেছে। তো খেয়াল রাখবে। পরের কোশ্চেন, ভারতীয় ড্যাশ শিল্প যা গ্রিক, রোমান এবং বৌদ্ধ শিল্প নামে পরিচিত? কোন শিল্প? তো আমাদের এখানে উত্তর হবে গান্ধার শিল্প, যেটি গ্রিক, রোমান এবং বৌদ্ধ শিল্প নামেও পরিচিত। পরের কোশ্চেন, মুর্শিদ কুলি খান, আলীবর্দী খান এবং সিরাজদৌলা সবাই নবাব ছিলেন ড্যাশ? কোথাকার নবাব ছিলেন সবাই? সবাই বাংলার নবাব ছিলেন। মুর্শিদ কুলি খাঁ, আলীবর্দী খাঁ, সিরাজদৌলা। পরের কোশ্চেন, আলোয়ার সাধক আধুনিক কোন রাজ্য থেকে উদ্ভূত হয়েছিল? আলোয়ার সাধক, তো আমাদের উত্তর হবে তামিলনাড়ু থেকে। তামিলনাড়ু থেকে আলোয়ার সাধক এর উদ্ভূত হয়। তো আলোয়ার সাধু ছিলেন দক্ষিণ ভারতের বৈষ্ণব আন্দোলনের তামিল কবি সাধক। দক্ষিণ ভারতের বৈষ্ণব আন্দোলনের তামিল কবি সাধক। তো খেয়াল রাখবে। পরের কোশ্চেন, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 পাশ হওয়ার পর নিচের মধ্যে কে ছিলেন ভারতের ভাইসরয়? যখন 1904 সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট পাস হয় তখন কে ভারতের ভাইসরয় ছিলেন? তো আমাদের উত্তর হবে লর্ড কার্জন। লর্ড কার্জন ছিলেন তখন ভারতের ভাইসরয়। লর্ড কার্জন যখন ভারতীয় ভাইসরয় হন তখন তিনি হান্টার কমিশনের প্রস্তাবনার পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। হান্টার কমিশনের প্রস্তাবনার পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় এবং এটি ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন 1904 প্রণয়ন এবং গ্রহণের দিকে পরিচালিত করে এবং ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষার অবস্থার উন্নতির প্রয়াসে এই আইন পাশ করা হয়েছিল 1904 সালে। তো খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, বেদে ফিরে যান কে এই স্লোগান দিয়েছিলেন? বেদে ফিরে যান এই স্লোগান দিয়েছিলেন দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী। না, দয়ানন্দ সরস্বতী প্রদত্ত বেদে ফিরে যাও স্লোগান। দয়ানন্দ সরস্বতী ছিলেন একজন ভারতীয় ধর্মীয় নেতা এবং আর্য সমাজের প্রতিষ্ঠাতা। তো আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? দয়ানন্দ সরস্বতী। এটি কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। বৈদিক ধর্মের একটি হিন্দু সংস্কার আন্দোলন ছিল। তো খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সিভিল সার্ভিসের জন্য নির্বাচিত প্রথম ভারতীয় কে ছিলেন? প্রথম ভারতীয় ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে জুন মাস নাগাদ সত্যেন্দ্রনাথ ভারতীয় সিভিল সার্ভিসের জন্য নির্বাচিত হন। তিনি তার প্রবেশনারী প্রশিক্ষণ শেষ করেন এবং 1864 সালে নভেম্বরের দিকে ভারতে ফিরে আসেন। তো সত্যেন্দ্রনাথ ঠাকুর 1882 সালে 1 জুন কলকাতায় জন্মগ্রহণ করেন এবং তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই ছিলেন। তো খেয়াল রাখবে। পরের কোশ্চেন, কোন ঘটনাটিকে ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচনা করা হয় যা ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের গতিপথকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করেছিল? কোন ঘটনাটিকে?
তো আমাদের এখানে উত্তর হবে সিপাহী বিদ্রোহ, যেটি 1857 সালে হয়েছিল। এই ঘটনাটি ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচনা করা হয়। তো সিপাহী বিদ্রোহ, যা স্বাধীনতার প্রথম যুদ্ধ নামে পরিচিত, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটায় এবং ভারত সরাসরি ব্রিটিশ নিয়ন্ত্রণের সূচনা করে। তো খেয়াল রাখবে। পরে কোশ্চেন, কোন ভারতীয় নেতা ভারতীয় সংবিধান প্রণয়নে সামাজিক ন্যায় বিচারের নীতির অন্তর্ভুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? তো সংবিধান বললেই আমরা কিন্তু উত্তর করতে পারি ডক্টর বি আর আম্বেদকর। এটি কিন্তু সংবিধানের ক্ষেত্রে ডক্টর বি আর আম্বেদকর যুক্ত। তো এইটি খেয়াল রাখবে। ডক্টর বি আর আম্বেদকর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে আম্বেদকর সামাজিক ন্যায় বিচার, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিধান অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো খেয়াল রাখবে। ডক্ট্রিন অফ ল্যাপস ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক ভারতীয় রাজ্যগুলিকে সংযুক্ত করার জন্য একটি নীতি। তো এই মতবাদের অধীনে কোন ভারতীয় রাজ্যকে সংযুক্ত করা হয়েছিল, যার ফলে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়? তো আমাদের এখানে উত্তর হবে সাতারা রাজ্যকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো সাতারা 1848 সালে অন্তর্ভুক্ত করা হয়, ছিল ভারতের প্রথম রাজ্য যা ডক্ট্রিন অফ ল্যাপস নীতির অধীনে সংযুক্ত করা হয়েছিল। এটি কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। পুরুষ উত্তরাধিকারী ছাড়া শাসক মারা গেলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজ্যের নিয়ন্ত্রণ নেয়। তো সম্বলপুর 1849 সালে নেওয়া হয়। পুরুষ উত্তরাধিকারী ছাড়াই শাসকের মৃত্যুর পরে এই রাজ্যটি সংযুক্ত করা হয়। তাহলে প্রথমে সাতারা হয়, তারপরে সম্বলপুর হয়। তো খেয়াল রাখবে, সাতারা 1848 সালে, সম্বলপুর 1849 সালে। পরের কোশ্চেন, 1905 সালে বঙ্গভঙ্গের সুদূরপ্রসারী পরিণতি হয়েছিল। এই বিভাজনের একটি মূল ফলাফল কী ছিল? তো মূল ফলাফল ছিল হিন্দু মুসলিম বিভাজনে তীব্রতা। হিন্দু মুসলিম বিভাজনের তীব্রতা। বঙ্গভঙ্গকে হিন্দু মুসলমানদের মধ্যে বিভক্ত করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা হিসেবে দেখা হয়েছিল, যা সাম্প্রদায়িক উত্তেজনাকে তীব্রতর করে এবং শেষ পর্যন্ত ভারত ভাগের দিকে নিয়ে। পরের কোশ্চেন, না কোন প্রাচীন ভারতীয় রাজা তার প্রশাসনিক সংস্কার এবং অর্থশাস্ত্র এর লেখক সহ পণ্ডিতদের পৃষ্ঠপোষকতার জন্য পরিচিত? তো এখানে কিন্তু উত্তরটি সহজ হয়ে গেল। অর্থশাস্ত্র লেখক সহ পণ্ডিতদের পৃষ্ঠপোষকতার জন্য পরিচিত। এখানে আমাদের উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। এখানে আমাদের উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। না মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তার উপদেষ্টা কৌটিল্য, এবং কৌটিল্যের লেখা সেই অর্থশাস্ত্র। এখানে অর্থশাস্ত্রের কথা বলা হয়েছে। বা চাণক্য দ্বারা পরিচালিত ছিলেন, তিনি অর্থশাস্ত্র লিখেছিলেন। শাসন সংক্রান্ত একটি গ্রন্থ হচ্ছে এই অর্থশাস্ত্র। তো খেয়াল রাখবে। পরের কোশ্চেন, 1940 সালের লাহোর প্রস্তাব ভারতীয় ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইল ফলক। এটা কি প্রস্তাব করেছে? মানে প্রস্তাবটা কি করেছে? না প্রস্তাবটা করেছে একটি পৃথক জাতি হিসেবে পাকিস্তানের সৃষ্টি। একটি পৃথক জাতি হিসেবে পাকিস্তানের সৃষ্টি। লাহোর প্রস্তাব 1940 সালের লাহোর প্রস্তাব। একটি পৃথক জাতি হিসেবে পাকিস্তানের সৃষ্টির কারণ নিখিল ভারত মুসলিম লীগ কর্তৃক গৃহীত লাহোর প্রস্তাব ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলে মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠনের আহ্বান জানায়, যা অবশেষে পাকিস্তান গঠনের দিকে পরিচালিত করে। পরের কোশ্চেন, না স্বদেশী আন্দোলন ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি প্রধান অংশ। এর প্রাথমিক উদ্দেশ্য কী ছিল? তো প্রাথমিক উদ্দেশ্য কী ছিল? এখানে আমাদের উত্তর হবে ভারতীয় তৈরি পণ্যের প্রচার। তাহলে ভারতের যে তৈরি পণ্য সেটির প্রচার করাই স্বদেশী আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য ছিল। 1905 সালে বঙ্গভঙ্গের সময় স্বদেশী আন্দোলনের লক্ষ্য ছিল ব্রিটিশ ঔপনিবেশিক নীতির প্রতিবাদ
ও বিরোধিতা করা, ব্রিটিশ পণ্য বয়কট করা এবং ভারতীয় জাতীয়বাদ ঐক্য এবং সংসম্মতা বৃদ্ধি করা। তো এগুলো খেয়াল রাখবে। ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো এবং সাবস্ক্রাইব করে রেখো। লাইক করো এবং সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো, হ্যাভ এ নাইস ডে।